হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজ এসেছি তোমাদের কাছে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করতে। তো সেই বাস্তব সংখ্যার মধ্যে কি কি পড়ে? পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, পরস্পর মৌলিক সংখ্যা, যুগ্ম সংখ্যা, অযুগ্ম সংখ্যা, মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা। তো এই 10 রকম সংখ্যা সম্বন্ধে আমি একটু আলোকপাত করব। তো চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথমে আসছি আমরা পূর্ণ সংখ্যা নিয়ে আলোচনা করতে, যাকে ইংলিশে বলা হয় ইন্টিজার্স। ঠিক আছে, দেখো 1 নম্বরে আছে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। এটা নিয়ে আলোচনা করি। তো একটা আমরা সংখ্যা রেখা এঁকেছি, এর ওপর যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ, অর্থাৎ 0, +1, +2, +3, +4, +5, +6, এদিকে +7, +8, +9 আছে, এদিকে -1, -2, -3, -4, -5, -6, এদিকেও তেমনি আরও সংখ্যাগুলো আছে। এই সমস্ত সংখ্যাগুলিকে বলা হয় পূর্ণ সংখ্যা। শূন্য তার ডান দিকে যে সংখ্যাগুলি আছে এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর শূন্যর বাম দিকে যে সংখ্যাগুলি আছে এগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ +1, +2, +3, +4, +5, +6 এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর অন্যদিকে -1, -2, -3, -4, -5, -6 ইত্যাদি ইত্যাদি যে সংখ্যাগুলো আছে এগুলো ঋণাত্মক পূর্ণ সংখ্যা। এখন সব থেকে বড় পূর্ণ সংখ্যার কিন্তু অস্তিত্ব নেই, কারণ তুমি যত বড়ই সংখ্যা বলো না কেন তার সঙ্গে তুমি আরও 1 যোগ করে দাও, তার পরবর্তী সংখ্যা পেয়ে যাবে। তাই সব থেকে বড় পূর্ণ সংখ্যা কিন্তু নেই। একইভাবে সব থেকে ছোট পূর্ণ সংখ্যাও কিন্তু নেই। এবার একটা প্রশ্ন এখান থেকে আসে যে সব থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কত? খুব ভালো করে প্রশ্নটা শুনবে। সব থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কত? দেখো, তার উত্তর হচ্ছে -1। সব থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে -1, কারণ -2, -3, -4 এগুলো কিন্তু -1-এর থেকে কিন্তু ছোট। তাহলে সব থেকে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা কত হলো? -1। সিমিলারলি সব থেকে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে +1। ঠিক আছে, তাহলে এখান থেকে দুটো ছোট প্রশ্ন বেরিয়ে এলো, এবং 0 কিন্তু একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার। তাহলে তোমরা একটা ধারণা করতে পারলে যে পূর্ণ সংখ্যা কাদেরকে বলা হয়। ঠিক আছে, এবার এখান থেকে আসছি আমরা 2 নম্বরে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। দেখো, স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলি আমরা গণনার কাজে ব্যবহার করি, 1 থেকে শুরু করি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এই সংখ্যাগুলো 1, 2, 3, 4, 5, 6 এই যে সংখ্যাগুলো আমরা ব্যবহার করছি গণনার কাজে, এগুলো হচ্ছে সব স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। 0 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা শুরু হচ্ছে 1 থেকে, অর্থাৎ সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, আর সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা নেই। কেন না, তুমি যত বড়ই সংখ্যা বলো না কেন আমি তার সঙ্গে 1 যোগ করে দেবো, তাহলে তার পরবর্তী সংখ্যা বেরিয়ে যাবে। সেই জন্য সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, কিন্তু সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কিন্তু নেই। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম স্বাভাবিক সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি ইত্যাদি সংখ্যাগুলো, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো। সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো কি বলা হয়? স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তো এর যে সেট তাকে ইংরেজি বর্ণমালার n অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, আর পূর্ণ সংখ্যার সেটকে কি অক্ষর দ্বারা প্রকাশ করা হয়? z অক্ষর দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যার সেটকে z অক্ষর দ্বারা, আর স্বাভাবিক সংখ্যার সেটকে ক্যাপিটাল N অক্ষর দ্বারা প্রকাশ করা হয়।
তাহলে সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কত? 1। সব থেকে বড় স্বাভাবিক সংখ্যা কত? নেই। ঠিক আছে, তার মানে প্রকৃতপক্ষে যেটা বললাম, সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারস। এবার আমরা শিখব যে অখণ্ড সংখ্যা কি, হোল নাম্বারস কাদের বলা হয়। দেখো, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার সেটা হচ্ছে, আমরা স্বাভাবিক সংখ্যা শিখেছি, তার সঙ্গে তুমি জিরো সংখ্যাটাকে এর সঙ্গে লিখে নাও। তাহলে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই যে সংখ্যাগুলি, এগুলি কি বলা হয়? অখণ্ড সংখ্যা। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 ইত্যাদি সংখ্যাগুলো, অর্থাৎ স্বাভাবিক সংখ্যার থেকে একটি সংখ্যা বেশি আছে, সেটা হচ্ছে 0। অখণ্ড সংখ্যার সেটে একটা সংখ্যা বেশি আছে, সেটা হচ্ছে 0। তাহলে 0 একটা অখণ্ড সংখ্যা, 0 সব থেকে ছোট অখণ্ড সংখ্যা। তাহলে বলতে পারো যে 0 এবং সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলিকে বলা হয় অখণ্ড সংখ্যা, অথবা 0 এবং সমস্ত ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলিকে বলা হয় অখণ্ড সংখ্যা বলতে পারো। তাহলে অখণ্ড সংখ্যায় দেখলাম আমরা স্বাভাবিক সংখ্যাগুলোর তুলনায় একটা সংখ্যা বেশি আছে, সেটা হচ্ছে 0। 0 হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। 0 পূর্ণ সংখ্যা। ঠিক আছে, তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে 0 এবং স্বাভাবিক সংখ্যাগুলিকে বলা হয় অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারস। এবার আমরা জানব 4 নম্বরে যেটা আছে, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস কি। তো চলো শুরু করা যাক। দেখো, মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস কাদের বলা হয়? যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাদের মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস বলা হয়। আবার বলছি, যে সমস্ত সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাদের বলা হয় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস। সব থেকে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2। দেখো, যেমন আমি বলতে পারি 2, 3, 5, 7, 11, 13, 17, 19 ইত্যাদি। এখানে দেখো, আমরা যদি বলি 5 এই সংখ্যাটিকে, 5 তার উৎপাদক হচ্ছে 1 আর 5, অর্থাৎ 5কে 1 এবং 5 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। অর্থাৎ 5 শুধুমাত্র 1 এবং 5 দ্বারা বিভাজ্য, সেজন্য 5-এর উৎপাদকের সংখ্যা 2টি, তাই 5 হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ এখানে মৌলিক সংখ্যার উৎপাদক হবে সে নিজে এবং 1 দুটি। এবং খেয়াল করে দেখো, এই সংখ্যাগুলি কিন্তু এই স্বাভাবিক সংখ্যার মধ্যে কিন্তু অবস্থান করছে। ঠিক আছে, অর্থাৎ মৌলিক সংখ্যাগুলো সকলগুলোই কি, সকল মৌলিক সংখ্যাকে আমি স্বাভাবিক সংখ্যা বলতে পারি, কিন্তু সকল স্বাভাবিক সংখ্যা মৌলিক সংখ্যা নয়। কারণ 6 এই সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা, 6 সে কিন্তু মৌলিক সংখ্যা নয়, কারণ এর উৎপাদক কি হচ্ছে 1, 2 আর 3, অর্থাৎ 1 এবং 6। 1 এবং 6 ছাড়াও একে 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, 3 দিয়েও ভাগ করা যাচ্ছে, তাই 6 কিন্তু মৌলিক সংখ্যা নয়। যে সংখ্যা শুধুমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য, তাকে বলা হয় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস। তাহলে মৌলিক সংখ্যা যদি বলি আমরা 11, তাকে ভাগ করা যাবে 1 দিয়ে, 11 দিয়ে, আর কোনো সংখ্যা দিয়ে কিন্তু 11 বিভাজ্য নয়, তাই 11 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে সব থেকে ছোট মৌলিক সংখ্যা কত? 2। আর সব থেকে বড় মৌলিক সংখ্যা সেটা বলা সম্ভব নয়। কিন্তু যদি বলা হয় 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কত, সেক্ষেত্রে তোমরা বলবে 97। 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা 97। আর সব থেকে ছোট মৌলিক সংখ্যা 2, এটা হচ্ছে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। পৃথিবীতে একটাই যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা আছে যেটা মৌলিক, সেটা হলো 2। বাকি সমস্ত মৌলিক কিন্তু অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা। শুধুমাত্র 2 সংখ্যাটাই যুগ্ম বা জোড় সংখ্যা, অথচ সে মৌলিক।
আর কোনো সংখ্যাই কিন্তু যুগ্ম বা জোড় নয় যে মৌলিক সংখ্যা। আর যে মৌলিক সংখ্যাগুলি আছে সব কটাই কিন্তু বিজোড় সংখ্যা। আমরা বিজোড় সংখ্যা কি, জোড় সংখ্যা কী সে আলোচনায় আসছি, তো আপাতভাবে বলে দিলাম। তাহলে যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বারস। এবং মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুটি, 1 এবং সেই সংখ্যা। উৎপাদক মানে ফ্যাক্টর, ঠিক আছে। এবার আমরা বলবো যৌগিক সংখ্যা। তো চলো শুরু করা যাক। দেখো, যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বারস তার সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাকে বলা হয় যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বার। ভালো করে শুনবে, যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ একটা সংখ্যা যাকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা তো যায়, এটা ছাড়াও অন্য একটা উৎপাদক আছে, সেই রকম সংখ্যাকে আমরা বলবো যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বারস। যেমন হচ্ছে 4, 6, 8, 9, 10, 12, 14, 15, 16 so on। দেখো, আমরা যদি 4 বলি, 4 তাকে ভাগ করা যাবে 1 দিয়ে, 4 দিয়ে, আবার 2 দিয়ে, অর্থাৎ 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য একটা সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যাচ্ছে 4কে, তাই 4 কিন্তু যৌগিক সংখ্যা। আমরা যদি বলি 8, 1, 2, 4, 8, অর্থাৎ 8কে 1 এবং 8 ছাড়াও 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে ভাগ করা যাচ্ছে। তার মানে যৌগিক সংখ্যার মধ্যে মিনিমাম 3টে উৎপাদক থাকবেই। যৌগিক সংখ্যার মধ্যে উৎপাদক হিসাবে 3টে সংখ্যা থাকবেই, এক সেই সংখ্যাটা আর অন্তত পক্ষে একটা সংখ্যা। তার মানে যৌগিক সংখ্যার উৎপাদকের সংখ্যা 3 বা তার বেশি, ঠিক আছে। তাহলে যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়াও বলা হচ্ছে, ছাড়া কিন্তু নয়, ওই ওটার গুরুত্ব আছে। ছাড়া লিখলে কিন্তু তুমি শূন্য পাবে। ছাড়াও মানে 1 এবং সেই সংখ্যা দিয়ে তো ভাগ করা যাবেই, এগুলো ছাড়াও অন্য আরেকটা সংখ্যা দ্বারা বিভাজ্য যদি হয় কোনো সংখ্যা, তবে তো তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা বা কম্পোজিট নাম্বারস। তাহলে সব থেকে ছোট যৌগিক সংখ্যা কত? 4। সব থেকে বড় যৌগিক সংখ্যা কত? নেই, বলা সম্ভব নয়, ঠিক আছে। আর 2 অঙ্কের বৃহত্তম যদি যৌগিক সংখ্যা বলা হয় সেটা হবে 99, 2 অঙ্কের বৃহত্তম যৌগিক সংখ্যা। আর ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে 4, অর্থাৎ যৌগিক সংখ্যা 4 থেকে শুরু, ঠিক আছে। এবার আমরা আসবো পরস্পর মৌলিক সংখ্যা, কোপ্রাইম নাম্বারস। তো চলো শুরু করি। দেখো, এখানে যে সংখ্যাগুলো নিয়ে আলোচনা করছি এগুলো মূলত তোমাদের স্কুল লেভেল পরীক্ষা, বিশেষ করে ক্লাস 6, ক্লাস 7, ক্লাস 8, ক্লাস 9, ক্লাস 10 এবং তোমার স্কলারশিপ পরীক্ষা, বিভিন্ন ট্যালেন্ট সার্চ পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, সেখানে কিন্তু এখান থেকে বহু প্রশ্ন কিন্তু আসে। তো ভালো করে একবার শিখে নিতে পারলে এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এখন আমরা জানবো পরস্পর মৌলিক সংখ্যা। দেখো, পরস্পর মৌলিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা নয়, সেই দুটি সংখ্যা হচ্ছে পরস্পর মৌলিক। কীরকম? দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তবে ওই সংখ্যা দুটিকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। তুমি আরও বিস্তৃতভাবে বলতে পারো যে যখন কতকগুলি সংখ্যার গসাগু 1 হয় তখন এই সংখ্যাগুলিকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। তো সাধারণভাবে আমরা দুটো সংখ্যার মধ্যে কম্পেয়ার করছি। দেখো, আমি একটা সংখ্যা লিখছি 9 আর একটা 10, খুব ভালো করে খেয়াল করো। 9 এই সংখ্যাটা উৎপাদক হচ্ছে 1, 3 আর 9, আর 10 1, 2, 5 আর 10। তো এখানে দেখতে পাচ্ছি 9 এবং 10 উভয়ই কিন্তু যৌগিক সংখ্যা, পরিষ্কার দেখতে পাচ্ছ। কিন্তু এদের মধ্যে
সাধারণ উৎপাদক হচ্ছে 1। দেখো আর কোনো সাধারণ উৎপাদক নেই, অর্থাৎ এদের গসাগু বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটা হচ্ছে 1। এই দুটি সংখ্যা যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও এরা পরস্পর মৌলিক। অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা মানে দুটি সংখ্যার মধ্যে 1 ছাড়া যদি অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে তখন এই সংখ্যা দুটিকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা বা কোপ্রাইম নাম্বারস। ঠিক আছে, অর্থাৎ আমি এখানে দুটো এমন এক্সাম্পল দিলাম যে দুটোই যৌগিক সংখ্যা অথচ তারা কিন্তু পরস্পর মৌলিক। এখন তুমি বলবে যে স্যার আমি নিয়েছি 3 নিয়েছি আর 7 নিয়েছি, আমার দুটোই মৌলিক সংখ্যা হয়েছে। আমি 3 নিয়েছি আর তুমি বলবে আমি 3 নিয়েছি আর 7 নিয়েছি। ঠিক আছে, দুটি তুমি মৌলিক সংখ্যা নিয়েছো, তো এরা কি পরস্পর মৌলিক? হ্যাঁ অবশ্যই, কারণ এর উৎপাদক হচ্ছে 1 এবং 3, এর হচ্ছে 1 এবং 7, তার সাধারণ উৎপাদক হচ্ছে 1, অর্থাৎ এদের গসাগু হচ্ছে 1, তাই এরাও পরস্পর মৌলিক। দুটি মৌলিক সংখ্যা অবশ্যই তারা পরস্পর মৌলিক সংখ্যা, কিন্তু তোমার মধ্যে ধারণা যদি ক্লিয়ার করতে চাও কখনোই এরকম এক্সাম্পল দেবে না, দুটি যৌগিক সংখ্যার এক্সাম্পল দেবে যেখানে তাদের গসাগু যেন 1 হয়। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে পরপর দুটো সংখ্যা দিয়ে দেবে। ধরো আমি যেমন 9,10 দিয়েছি, তুমি বলবে 14,15, এরা পরস্পর মৌলিক। হ্যাঁ অবশ্যই, কারণ 14 হচ্ছে 1, 2, 7 আর 14, আর 15 1, 3, 5, 15, তাহলে এদের মধ্যে কমন হচ্ছে 1, আর কোনো সংখ্যা কমন নেই, তাই 14 এবং 15 দুটি সংখ্যা পরস্পর মৌলিক, কিন্তু তারা কিন্তু উভয়ই যৌগিক সংখ্যা। তুমি বললে স্যার 20,21, দেখো দুটি যৌগিক সংখ্যা কিন্তু এরা পরপর সংখ্যা হওয়ার জন্য এরা পরস্পর মৌলিক, এদের মধ্যে সাধারণ উৎপাদক আছে শুধুমাত্র 1, তাই 20 এবং 21 এরা পরস্পর মৌলিক। তুমি বললে 25,26, হ্যাঁ এরাও পরস্পর মৌলিক, এদের মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক নেই। তাহলে পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে যখন দুটি সংখ্যার গসাগু 1 হবে তখনই সংখ্যা দুটিকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, এরপর আমরা আসব যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। ঠিক আছে, দেখো যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা ইভেন নাম্বারস কাদের বলা হয়? যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদের আমরা যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা বলবো। যেমন 2, 4, 6, 8, 10, 12, 14 and so on। এই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় তাদেরকে আমরা বলবো যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। আর অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা অড নাম্বার কাদের বলবো? সেটা বলবো আমরা যদি লিখি অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা, সেটা হচ্ছে 1, 3, 5, 7, 9, 11, 13, 15 ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ অযুগ্ম সংখ্যা হচ্ছে 1, 3, 5, 7 যে সমস্ত সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয় তাদেরকে আমরা বলবো অযুগ্ম সংখ্যা বা বিজোড় সংখ্যা বা অড নাম্বারস। আর যে সমস্ত সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তাদেরকে আমরা বলবো যুগ্ম সংখ্যা বা জোড় সংখ্যা। ঠিক আছে, এবার আমরা আসবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। এটা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। দেখো মূলদ সংখ্যার সংজ্ঞা কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q ≠ 0 এবং p/q উভয় পূর্ণ সংখ্যা, তাদের আমরা বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। আবার বলছি, যে সমস্ত সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q ≠ 0 এবং p/q প্রত্যেকেই পূর্ণ সংখ্যা, তাদের আমরা বলবো মূলদ সংখ্যা
বা রেশনাল নাম্বারস। যেমন যেমন 2-এর 3, 5-এর 6, 7/-9, -1-এর 6, 4, 0, 6, 7, -1, -22, √4, √25, √81, √27। এই সমস্ত সংখ্যাগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। তবে যদি একটা প্রশ্ন করা হয় যে একটা মূলদ সংখ্যার উদাহরণ দাও, সেক্ষেত্রে p/q আকারে সেটা কিন্তু প্রকাশ করে দেখিয়ে দিতে হবে। তাই সব থেকে ভালো হয় তুমি বলবে 2-এর 3 বা 5-এর 6 এরকম উত্তর দেবে। কখনোই বলবে না যে √81 একটা মূলদ সংখ্যা, এটা একবারও বলবে না। এগুলো মূলদ সংখ্যা, কিন্তু সেটা কিন্তু একটা তোমাকে প্রসেস করে দেখাতে হবে কেন তারা মূলদ সংখ্যা হচ্ছে। যদি মূলদ সংখ্যার উদাহরণ চাওয়া হয় তখন কিন্তু p/q আকারে, যে আমরা বলছি যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q ≠ 0 আর pq প্রত্যেকে পূর্ণ সংখ্যা, pq প্রত্যেকে পূর্ণ সংখ্যা, এই যে জিনিসটা, এইটা তবে আমরা বলবো কিন্তু এই p/q-কে বলবো কিন্তু মূলদ সংখ্যা। তার যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যেখানে q ≠ 0 এবং pq প্রত্যেকে পূর্ণ সংখ্যা, তাকে আমরা বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। তা 2-এর 3 তো p/q আকারে আছে, কোনো ব্যাপার নেই। 5-এর 6 তাই আছে। এখন 7/-9 সেটাও আছে, কারণ 7ও পূর্ণ সংখ্যা, -9ও পূর্ণ সংখ্যা। -1-এর 6 তাহলে -1/6, -1ও পূর্ণ সংখ্যা, 6ও পূর্ণ সংখ্যা। 4 মানে 4-এর তলায় 1 আছে। দেখো p/q হয়ে গেল। এটা হচ্ছে p, এটা q, যেখানে q হচ্ছে 1 ≠ 0। আচ্ছা 0, এখানে একটা প্রশ্ন আসে, 0 কি একটা মূলদ সংখ্যা? অবশ্যই 0 অবশ্যই একটা মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। কেন? দেখো 0 সমান 0/1, অর্থাৎ p/q আকারে তুমি লিখতে পারলে। দেখো এখানে p সমান 0 হচ্ছে, কিন্তু কিউটা সেটা 1 হচ্ছে, ≠ 0, অর্থাৎ কিউটা কিন্তু 0 নয়। আমাদের কন্ডিশনে বলা আছে p সম্বন্ধে কিছু বলা নেই, বলেছে পূর্ণ সংখ্যা, তাহলে p0 একটা পূর্ণ সংখ্যা, কিন্তু কিউ ≠ 0 বলা আছে। তা তোমার এখানে হরে কত আসছে? 1। তা 1 মানে কিউটা 1 তো 0 নয়, তাই 0 একটা কিন্তু মূলদ সংখ্যা। পরীক্ষা প্রশ্ন আসে, 0 কি একটি মূলদ সংখ্যা? যুক্তি দাও। বলবে হ্যাঁ 0 একটি মূলদ সংখ্যা, কারণ 0 কি p/q আকারে প্রকাশ করা যায়, 0 সমান 0/1 বলে এভাবে লিখে দেবে, তাই 0 একটি মূলদ সংখ্যা। এবার আসছি আমি 6 মানে 6/1 একটা p/q আকারে এলো। 7/1, এখানে -1 লিখেছি, -1/1, -22 লিখেছি, -22/1, ঠিক আছে। এবার √4, দেখো এই যে √4 লিখছি, √4 মানে কিন্তু 2। তোমরা জানো যে 4-এর বর্গমূল কত? √4 মানে 2। তা সেখানে আমরা কি করে পাচ্ছি না, এটা 2 × 2, একটা 2 বেরিয়ে আসছে এটা। আচ্ছা √25, সিমিলারলি √25 সমান √5 × 5, একটা 5 বেরিয়ে আসছে, তাহলে এখানে 2 মানে 2/1, এটা 5 মানে 5/1, ঠিক আছে। √81 যখন লিখছি, √81 মানে √9 × 9, 9 বেরিয়ে আসছে, সমান 9/1, তাহলে p/q আকারে এলো। আর √27, এটা দেখিয়ে দিই। √27 এটা মানে হচ্ছে 27-এর ঘনমূল, সেটা কত? 3 × 3 × 3, ভেতরে একটা 3 বেরিয়ে এলো, 3 মানে 3/1। তার মানে যে কটা সংখ্যা আমি লিখেছিলাম এখানে প্রত্যেকেই কিন্তু মূলদ সংখ্যা। কিন্তু পরীক্ষায় যদি বলে একটা মূলদ সংখ্যার উদাহরণ দাও, সেক্ষেত্রে কখনোই তোমরা লিখবে না √81, √25, এটা কিন্তু লেখা যাবে না, কারণ তোমাকে কিন্তু p/q আকারে একটা কিন্তু লিখে এরকম উত্তর দেওয়াটাই কিন্তু তোমার পক্ষে গ্রহণযোগ্য। তাই সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই 2-এর 3 বা 5-এর 6 এরকম কোনো উত্তর দেবে যেটা p/q ফর্মে আছে। তাহলে মূলদ সংখ্যার সংজ্ঞাটা কি হচ্ছে?
না যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো এবং পি কিউ প্রত্যেকেই পূর্ণ সংখ্যা, তাদের আমরা বলবো মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বারস। এবার আসবো আমরা অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বারস নিয়ে আলোচনা করতে। তো চলো শুরু করা যাক। দেখো, অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বারস কাদের বলা হয়? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো এবং পি কিউ প্রত্যেকেই পূর্ণ সংখ্যা, সেই সমস্ত সংখ্যাকে আমরা বলবো অমূলদ সংখ্যা বা ইররেশনাল নাম্বারস। যেমন √2, √3, √5, √6, √7, পাই, ই, 1.01, 001, 0001 ইত্যাদি অ্যান্ড সো অন। এই যে সংখ্যা 5.10, 110, 0010 ইত্যাদি, এটা চললো। এই যে সংখ্যাগুলি লেখা হয়েছে, এই সংখ্যাগুলিকে কিন্তু এই পি বাই কিউ আকারে কিন্তু প্রকাশ করা যাবে না, অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো এবং পি কিউ প্রত্যেকেই পূর্ণ সংখ্যা, তাদের আমরা বলবো অমূলদ সংখ্যা। এখন এই যে √2, √3, √5, √6 এগুলো কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কারণ 2-এর বর্গমূল করলে, আমরা যদি 2-এর বর্গমূল করি দেখব আসছে 1.414 চললো, √3 1.732 এরকম চললো। অর্থাৎ যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয়, এবং যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো আর পি কিউ প্রত্যেকেই পূর্ণ সংখ্যা, এই রকম সংখ্যাগুলিকে আমরা বলবো অমূলদ সংখ্যা। এখন এই √2, √3, √5, √6, √7 এগুলো হচ্ছে বীজগাণিতিক অমূলদ সংখ্যা। আর এই যে পাই, ই এগুলো হচ্ছে তুরীয় অমূলদ সংখ্যা। এখন একটা জিনিস জানবে, বলে দিই, আমরা পাই বলতে বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাতকে বলি, বৃত্তের পরিধি আর ব্যাসের অনুপাত। তো পাইকে আমরা ধরে নিই কিন্তু 22/7, ধরে নিই। একটা জিনিস মাথায় খেয়াল রাখবে যে 22/7 সেটা কিন্তু মূলদ সংখ্যা, কিন্তু পাই এটা কিন্তু অমূলদ সংখ্যা। আবার বলছি, 22/7 যদি কোনো জায়গায় ভগ্নাংশ দিয়ে বলে এটা কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, এটা পি বাই কিউ আকারে লেখা গেছে, যেখানে পি কিউ দুটোই পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো, 7 তো নট ইকুয়াল টু জিরো, তাই এটা অবশ্যই মূলদ সংখ্যা। কিন্তু পাই কিন্তু একটা অমূলদ সংখ্যা। তাহলে আমরা আলোচনা করলাম 1 থেকে 10 পর্যন্ত বিভিন্ন সংখ্যা নিয়ে। তোমরা এই ভিডিওটা যদি পুরোপুরি দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং তোমাদের পরবর্তীকালে কাজে লাগবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে নিত্য নতুন এরকম ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা সবার আগে পেয়ে যাও। তোমরা সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।